দিনে দুপুরে পার্কে সবার সামনে এক ব্যক্তি নিজের পেটে ছুরি ঢুকিয়ে মারা যায়। তদন্ত করতে গিয়ে জানা যায় ভিন্ন দুটি শহরে আরও 2 ব্যক্তি একইভাবে মারা গেছে। কিন্তু এক্স্যাক্টলি কী কারণে তারা এমনটা করছে তা এক গভীর রহস্য। মেডিকেল লিভে থাকা একজন পুলিশ ইন্সপেক্টর যখন এই সকল খুনের তদন্ত শুরু করে, বেরিয়ে আসে শত শত বছর আগের খুনের এক প্যাটার্ন, যার রহস্য লুকিয়ে আছে পুড়ে যাওয়া একটি বইয়ের পাতায়। কী রহস্য লুকিয়ে আছে সেই বইয়ে, কেন মানুষরা এভাবে মারা যাচ্ছে, আর বর্তমান সময়ে মারা যাওয়া ব্যক্তিদের সাথে ওই বইয়ের সাথে কী লিঙ্ক রয়েছে, পুলিশই বা কীভাবে এই সব কিছু সমাধান করবে, জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2025 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি আশ্রমের কথা। মুভিটি ভালো করে বোঝার স্বার্থে প্রথমেই ছোট্ট একটি ইতিহাস জানিয়ে নিচ্ছি। 18 শতাব্দীতে জার্মান গবেষক ফ্রান্স অ্যান্টন মেসমার তার সারা জীবনের গবেষণা এবং অভিজ্ঞতা থেকে একটি বই লিখেছিলেন। সেই বইটি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে একসময় ভারতের কোরাইকানাল একটি চার্চে এসে পড়ে। তৎকালীন চার্চের পাস্তুর ওই বইটির ভয়াবহতা সম্পর্কে না জেনেই তার এক বন্ধুর ছেলের জন্মদিনে তাকে ওই বইটি উপহার দিয়ে দেয়। আর এখান থেকেই রহস্যের শুরু। সিন চলে আসে বর্তমান সময়ে। আমাদের পুলিশ ইন্সপেক্টর অখিলানকে দেখানো হয় এক হাতে আঘাত নিয়ে দিনরাত কোনো একটি কেস নিয়ে ভাবছে, এমনকি দিন দিন ডিপ্রেশনও চলে যাচ্ছে। এর মধ্যে একটি টিভি চ্যানেলে সাইকিয়াট্রিক রুদ্রানের একটি ইন্টারভিউ চলছিল, যেখানে ডক্টর রুদ্রান কিভাবে ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া যায় সেই সকল বিষয় নিয়ে আলোচনা করছে। অখিলও সারা রাত না ঘুমিয়ে এখন একদমই ক্লান্ত। এ হচ্ছে অখিলের স্ত্রী প্রিয়া, পেশা একজন জার্নালিস্ট। কেস সলভ করার চিন্তায় অখিল নিজের এমন হাল করায় প্রিয়া অখিলকে সাধ্যমতো বুঝিয়ে নিজের কাজে বেরিয়ে যায়। এরপরই অখিলের কলেজমেট বিজয়ের কল আসে। বিজয় একসময় পুলিশ অফিসার হতে চেয়েছিল, তবে কলেজ লাইফের পর অখিলের সাথে বিজয়ের কোনো যোগাযোগ ছিল না। বিজয় অখিলকে বলে, তুমি যে কেসের তদন্ত করছো, আমার কাছে ওই কেস সম্পর্কিত বড় একটি লিড আছে। অখিলের কথা তুমি আমার কেস সম্পর্কে কিভাবে জানতে পারলে? বিজয় মূলত সরাসরি দেখা করে ওই কেস সম্পর্কে সবকিছু খুলে বলতে চায়। এই জন্য অখিল বিজয়কে তার বাড়িতে আসতে বললে কথা মতো বিজয় এসেও পড়ে। আর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে আমাদের কালো রঙের একটি গাড়ি দেখানো হয়, সামনে একটি প্যাচার সিম্বল। ছুরি হাতে এক ব্যক্তি সেই কার থেকে নেমে পার্কের মধ্যে গিয়ে সবার চোখের সামনে খ্রিস্টিয়ানরা যেভাবে প্রে করে ঠিক সেভাবে কিছু একটা করে পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। ওই ঘটনাটি অখিলের এরিয়াতে ঘটায়। অখিল সেই কেসটির তদন্তভার নিয়েছিল। সিন প্রেজেন্টে বিজয় অখিলের কাছে জানতে চায়, তোমার হাতে কি হয়েছিল? অখিল তাকে জানায় এক রাতে 3 জন চেন স্ন্যাচারকে ধরতে গিয়ে অখিলের সাথে তাদের তুমুল ফাইট হচ্ছিল। তখনই আড়াল থেকে কেউ একজন অখিলকে লক্ষ্য করে গুলি ছুড়লে অখিলের হাতে এসে লাগে, তবে লোকটি গুলি করে পালিয়ে গিয়েছিল। এরপর অখিল এদিক দিয়ে আসা একটি কারে লিফট নিয়ে হসপিটালে চলে যায়, কিন্তু কে তাকে ওই দিন শ্যুট করেছিল অখিল এখনও পর্যন্ত জানতে পারেনি। অখিল বিজয়কে বলে, তুমি কেসের বিষয় কী জানো সেটা আগে বলো। বিজয় বলে, আগে তুমি তোমার কেসের সকল ডিটেলস আমার সাথে শেয়ার করো, তারপরে আমি বলছি। অখিলের কথা দেখো, কেসের সকল বিষয় একদম গোপনীয়, আমি তোমার সাথে এভাবে শেয়ার করতে পারবো না। বিজয় তখন মুচকি এসে বলে, গোপনীয় না ছাই, তোমার কাছে থাকা পোড়া বই, জাপানের স্টোরি, ভাঙা ফটো, এই সব কিছুর বিষয়ে আমি জানি। এটা শুনে অবাকই হয়, কারণ এসব তো একদম গোপনীয় ছিল। যাই হোক, বিজয় যেহেতু এই সব কিছু জানে, তাই অখিল তার কেসের ডিটেলস সম্পর্কে বলতে শুরু করে। এখান থেকে সিন চলে যায় পার্কের ওই ঘটনার পর। অখিল তখন মেডিকেল লিভে রয়েছে। তারপর অখিল তার এসপির সাথে দেখা করে এবং ওই ছেলেটির কেসের বিষয়ে বলে যে এটা কোনো সাধারণ আত্মহরণের ঘটনা হবে না, কারণ অখিলের কাছে আরও কিছু লিড আছে। অখিল এসপিকে ভিন্ন 2টি শহরের আরও 2টি ছেলের ঘটনা দেখায়, যে ওই ঘটনাগুলো ঠিক একই প্যাটার্নে ঘটেছে। একটি ঘটনা ঘটেছিল মদুরাইতে আর অন্যটি চেন্নাইতে। এসপির কথা ঘটনাগুলো সিমিলারিটি থাকতে পারে, তার জন্য কি একটার সাথে একটা লিঙ্ক থাকবে? অখিল বলে, স্যার 8th সেঞ্চুরিতে জাপানে কেউ যদি রয়্যাল ফ্যামিলিকে বিট্রে করত, তখন তাদেরকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেওয়া হতো, আর সেই মৃত্যুদণ্ডটা ছিল নিজের পেটে ছুরি ঢুকিয়ে নিজেকে শাস্তি দেওয়া। অখিল বলে, আমি একটি বইয়ের মধ্যে এটা পড়েছি, কিন্তু বইটার অর্ধেকটা পড়া, যে জন্য আমি সম্পূর্ণ পড়তে পারিনি। এমনকি এই বইটি আমি অন্য কোথাও খুঁজে পাইনি। প্রথম 2টি ঘটনা ঘটেছিল নিজ নিজ বাড়িতে, কিন্তু মাত্র যে ঘটনা ঘটেছে সেটা ওপেন প্লেসে। তাই অখিলের ধারণা এটা সাধারণ আত্মহরণের ঘটনা নয়, এখানে কেউ নিশ্চয় জড়িত আছে, তার ইশারাতে এসব হচ্ছে, আর সে হয়তো বা পুলিশের সাথে কমিউনিকেট করতে চাচ্ছে। অখিলের কথা শুনে এসপি বলে, তুমি যেমনটা বলছো তার তো এটা নর্মাল কেস বলে মনে হচ্ছে না,
তাই এসপি এই কেসটি তদন্ত করতে দ্রুত একটি টিম গঠন করার প্ল্যান করছিল। কিন্তু অখিলের কথা, স্যার এটা তো আমার কেস, আমাকে তদন্ত করতে দিন। এসপির কথা, তুমি তখন মেডিকেল লিভে রয়েছ, তোমাকে কেস সলভ করতে দিলে বড় সমস্যা হতে পারে, তারপর তোমার হেলথ কন্ডিশনও ঠিক নেই। অখিল বলে, স্যার এই কেসটি যেহেতু আমার কাছে এসেছে, আমি এই কেসটির সকল তথ্য গোপন রাখার চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়ের মধ্যে সলভ করে দিব। তবে এর জন্য অখিল এসপির কাছে একটি গাড়ি আর একজন কনস্টেবলের ডিমান্ড করে। এসপি অখিলের কথা রাজি হয়ে গোপনীয়তার সাথে এই কেসটি সলভ করতে দায়িত্ব দিয়ে দেয়। তো অখিলের ডিমান্ড মতো সুমন নামে একজন কনস্টেবলকে অখিলের সাথে সার্বক্ষণিক থাকার জন্য দেয়া হয়। আর পরবর্তী তিনি অখিল সুমনকে নিয়ে চেন্নাই চলে যায়, মানে প্রথম ভিকটিমের বাড়িতে। প্রথম ভিকটিমের নাম ছিল বিনোদ। বিনোদের বাবা জানায় ওই দিন তারা বাড়িতে ছিল। বিনোদ নিজের ঘর থেকে বের হয়ে হঠাৎ কিচেনে গিয়ে একটি ছুরি নিয়ে আসে। বিনোদের বাবা কিছু বুঝে ওঠার আগেই বিনোদ তার পেটের মধ্যে ছুরি মেরে দেয়। এরপরে বিনোদের মৃত্যু হয়েছিল। অখিল জানতে চায় ওই ঘটনার আগে ওর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলেন, কোনো বিষয় নিয়ে ও কি কোনো ঝামেলায় ছিল বা চিন্তিত ছিল? বিনোদের মা বলে এমন কিছুই ছিল না, তবে ঘটনার দিন খুবই রাগান্বিত ছিল। অখিলরা বিনোদের বাবা মাকে অন্য যে দুজন মারা গেছে তাদেরও ফটো দেখায়, কিন্তু অখিলের বাবা মা জানায় এই দুজনকে তারা কখনো দেখেনি বা চিনেও না। এরপর অখিলরা বের হয়ে যাচ্ছিল, তখনই বিনোদের বাড়িতে উদয় নামে একজন ডেলিভারি ম্যান পানি দিতে আসে। অখিল তার কাছে জানতে চায় যে বিনোদের সম্পর্কে সে কিছু জানে কিনা। উদয় বলে বিনোদ অনেক ভালো ছেলে ছিল, সবসময় আমার সাথে খুব ভালো ব্যবহার করত। ঘটনার দিনের কথা জানতে চাইলে উদয় বলে, স্যার ওই ঘটনার আগের দিন আমি যখন এখানে পানি দিতে এসেছিলাম, আমি বিনোদকে বাড়ির পিছে রাগান্বিত অবস্থায় কিছু একটা ভাঙতে দেখেছি। যতদূর আমার মনে হয় সেটা কোনো ফ্রেম করা ফটো হবে। উদয়ের তথ্য মতে বাড়ির পিছের দিকে গিয়ে সেখানে সেই ফটোটি পাওয়া যায়, তবে কয়েক সপ্তাহ এখানে পড়ে থাকার কারণে ফটোটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। এজন্য অখিল সুমনকে ফরেন্সিক ল্যাবে নিয়ে রিকনস্ট্রাক্ট করতে বলে। দ্বিতীয় ঘটনা ঘটেছিল মদুরাইতে, আর এই ছেলেটির নাম ছিল সেলভা। সেলভার মা জানায় সব দিনের মতোই সেলভা সেদিন স্বাভাবিকই ছিল। হঠাৎ সে কাপড় নাড়তে ছাদে গিয়ে দেখে সেলভা নিজের পেটে ছুরি মেরে দিয়েছে। আবার সেলভার মাকে অন্য দুজনের ফটো দেখালে সেও জানায় এদেরকে সে চিনে না। এরপর অখিলরা যখন বের হয়ে যাবে তখন অখিল লক্ষ্য করে ঘরের টিভি, ল্যাপটপ, ট্রিমার, ওয়াইফাই রাউটার সবকিছুই ভাঙা। এই জন্য অখিল সেলভার মায়ের কাছে এসবের বিষয়ে জানতে চাইলে সেলভার মা জানায় ওই দিন হঠাৎ করেই ও অনেক রাগান্বিত হয়ে ঘরে থাকা এই সকল জিনিসগুলো ভাঙচুর করেছিল। অখিল জানতে চায় এই ট্রিমার আর ল্যাপটপ কতদিন আগে কিনেছিল বা কতদিন যাবত ব্যবহার করত। সেলভার মা জানায় ট্রিমার ব্যবহার করত 1 বছর যাবত, আর ল্যাপটপ 3 মাস যাবত। অখিলের কথা, এই সব জিনিসও অনেক দিন যাবতই ব্যবহার করত। ওই দিন হঠাৎ করে কি এমন হলো যে এই সব জিনিস ওর ভাঙতে হবে, এগুলোর প্রতি কেন রাগ তৈরি হবে? সুমনের কাছে এই বিষয়ে জানতে চাইলে সুমনও বলে যে সকল জিনিসপত্র ভাঙচুর করেছে একটু গভীরভাবে চিন্তা করলে প্রত্যেকটি জিনিসের কালার ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের বাইরে কোনো কিছু ভাঙেনি। তাই এই সকল বিষয় চিন্তা করলে সেলভার মৃত্যুটা স্বাভাবিক বলে ধরে নেওয়া যাচ্ছে না, এর পিছেও কোনো এক রহস্যের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এরপর অখিল তার তৃতীয় ঘটনা যেখানে করেছিল সেই পার্কে যায়। ওই দিনের প্রত্যক্ষদর্শী সকলকে ডেকে অখিল তাদের স্টেটমেন্টও নেয়। তারাও জানায় ওই দিন আসলে এখানে কি ঘটেছিল। এমনকি অখিল তাদের সাথে কথা বলে এটাও জানতে পারে ওই দিন সে এখানে এসে চার্চে যেভাবে খ্রিস্টানরা প্রেয়ার করে ঠিক সেভাবে প্রে করে নিজের পেটে ছুরি ঢুকে দিয়েছিল। সবার স্টেটমেন্ট নেওয়ার পর অখিল সুমনকে পার্কের সিসিটিভি আছে কিনা সেটা চেক করে দেখতে বলে। সুমন চলে গেলে অখিল বেঞ্চে বসে সামনে থাকা বাচ্চাদেরকে দেখছিল, আর বাচ্চাদের দেখে অখিলের পাস্টের ঘটনার কথা মনে পড়ে যায়। মূলত অখিলদের বিয়ের পর অখিলরা যখন বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল কিছুতেই প্রিয়া কনসিভ করছিল না, যে জন্য তারা ডক্টরও দেখিয়েছিল। ডক্টর জানিয়েছিল প্রিয়ার কিছু কমপ্লিকেশন আছে, যে জন্য সে কনসিভ করছে না। তবে ট্রিটমেন্টে হয়তোবা কনসিভ করতে পারে, সেটা হয়তোবা বাচ্চার মা বা বাচ্চার কোনো ক্ষতির কারণও হতে পারে। মানে ট্রিটমেন্টের পর বাচ্চা হলেও বাচ্চার মধ্যে কমপ্লিকেশন থাকতে পারে। এই বিষয় নিয়ে তখন দুজনেই খুব চিন্তায় ছিল। প্রিয়াও ভালো করে জানত অখিল তার কাজ নিয়ে কতটা ব্যস্ত থাকে, দুশ্চিন্তা থাকে। তাই অখিলের সামনে প্রিয়া একদম স্বাভাবিক থাকার নাটক করলেও অখিলের অগোচরে প্রিয়া কান্না করত। অখিলের বিষয়টা বুঝতে পেরে যথাসম্ভব প্রিয়াকে সাপোর্ট করার চেষ্টা করে এসেছে। সিন প্রেজেন্টে সিসিটিভি ফুটেজ চেক করে সুমন অখিলকে একটি ফুটেজ দেখায় যেখানে পার্কের রোডের সামনে কালো রঙের একটি কার পার্ক করা দেখা যাচ্ছে। সামনের দিক দেখা না গেলেও পিছের দিকে কারের নম্বর প্লেট স্পষ্ট দেখা যাচ্ছিল। এর জন্য অখিল ওই কারের নম্বরের ডিটেলস বের করতে বলে। সাথে এটাও বলে যতটুকু আমার মনে হচ্ছে এই কারের সাথে যদি ঘটনার কোনো সম্পর্ক থেকে থাকে তাহলে এই নম্বর প্লেট অবশ্যই ফেক হবে। তৃতীয় এই ভিকটিমের নাম ছিল কুমার। অখিলরা কুমারের বাড়ি থেকে তার ওয়াইফের সাথে কথা বলে। ভালোবেসে কয়েক মাস আগে তারা বিয়ে করেছিল।
সংসারে কোনো ঝামেলাও ছিল না, যে জন্য কুমার এই কাজটা করতে যাবে। আবার কুমারের স্ত্রী অন্য দুজন ভিকটিমের বিষয় কিছুই জানে না। তবে সবথেকে বড় ঝটকাটা অখিল তখনই খায় যখন অখিল কুমারদের ঘরের মধ্যে দেবদেবীর অনেকগুলো ফটো দেখতে পায়। একরকম ঘরের মধ্যে একটা ছোট মন্দির সাজানো রয়েছে। অখিলের যতটুকু মনে আছে, পার্কের প্রত্যক্ষদর্শীরা বলেছে কুমার খ্রিস্টান ধর্মে যেভাবে প্রেয়ার করে ঠিক সেভাবে কিছু একটা করে ছুরি ঢুকিয়েছিল। কিন্তু কুমার আর কুমারের স্ত্রী দুজনই হিন্দু ধর্মাবলম্বী, তাহলে কুমার কেন এটা করতে গেল? আবার কুমারের স্ত্রীও জানায় কুমারের খ্রিস্টান ধর্মের প্রতি কোনো রকম ইন্টারেস্টই ছিল না। তবে কুমারের একজন খ্রিস্টান ফ্রেন্ড আছে যার নাম আদিসায়া। তাই অখিল সে আদিসায়ার সাথে দেখা করে কুমারের বিষয় জানতে চায়। আদিসায়া জানায় কয়েক বছর যাবৎ কুমার তার বন্ধু, মাঝে মধ্যে তাদের দেখা হয়। তবে কুমারের কখনোই খ্রিস্টান ধর্মের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, বা সেও কখনো তাকে কোনো রকম ফোর্স করেনি। আর কুমারের মৃত্যুর বিষয়েও সে কোনো তথ্যই দিতে পারছে না। তারপর অখিলরা চার্চের ফাদারের সাথে দেখা করে আদিসা এবং কুমারের বিষয়ে জানতে চায়। ফাদার জানায় কুমার কখনোই তাদের চার্চে যায়নি। আদিসা মাঝে মধ্যে সেখানে যাতায়াত করে। তবে ফাদার কতটুকু সত্যি বলছে সেটা কনফার্ম করার জন্য অখিল সুমনকে চার্চের সামনে সিসিটিভি ফুটেজও কালেক্ট করে রাখতে বলে। তারপর অখিলরা আদিসার বিষয়ে বিভিন্ন জায়গায় তথ্য নেয়। সবাই আদিসার সম্পর্কে ভালো তথ্যই দিচ্ছে, তাই আদিসার উপর কোনো রকম সন্দেহ করা যাচ্ছে না। এজন্য অখিল সুমনকে কুমারের কলেজ লাইফের সকল বন্ধুত্বের তথ্য বের করতে বলে, যে সেখানে হয়তোবা কোনো ক্লু থাকতে পারে। এরপর সুমন অখিলকে তার বাড়ির সামনে ড্রপ করে চলে যাচ্ছিল। ঠিক তখনই কারের সামনে টায়ারটি পাঞ্চার হয়ে যায়। অখিল তার বাড়ির সামনে একটি মেকানিকের দোকান ছিল যার নাম কৈলাস। এই জন্য অখিল কৈলাসকে ডেকে দ্রুত ওই পাঞ্চারটি ঠিক করে দিতে বলে। কথা মতো কৈলাস কাজ শুরু করে দেয়। এর মধ্যে কৈলাসের কর্মচারী এসে কৈলাসকে ইশারার মাধ্যমে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল। কৈলাস যেন জন্ম থেকে কথা বলতে পারে না, কিছুদিন আগে ওকে সে জবে নিয়েছে। সাথে এটা বলে এখন তো অনেক বড়লোকরা কথা বলতে চায় না। কয়েকদিন আগে এক বড়লোক ব্যক্তি তার কার সারাতে এসেছিল। সে আমার সাথে কোনো কথা না বলে শুধুমাত্র ইশারার মাধ্যমে আমাকে সবকিছু বুঝিয়েছিল। তো রিপেয়ার হয়ে গেলে কুমার কার নিয়ে চলে যায়। আর রাতের বেলা ওই 3 ব্যক্তির পোস্টমর্টম রিপোর্ট নিয়ে আবার অখিলের বাড়িতে আসে। পোস্টমর্টম রিপোর্ট দেখে অখিল বলে এদের 3 জনের রিপোর্টই বলছে মৃত্যুর পূর্বে এদের হাত বিন্দুমাত্র কাঁপেনি। 3 জনের অ্যাকশনই ছিল একদম অ্যাকুরেট। তার মানে এদের মধ্যে দ্বিতীয় কোনো চিন্তাধারাই ছিল না। আর 3 জনেরই মৃত্যু হয়েছে ইউরিনারি ব্লাডার কেটে যাওয়ার কারণে। তাই অখিলের ধারণা এসব কোনো কোইন্সিডেন্স হবে না, এগুলো প্রি প্ল্যান করা মার্ডার। সুমন জানায় পার্কের সামনে যে কারের নম্বর প্লেট তারা দেখেছিল সেই নম্বর প্লেটটি ফেক। এমনকি কুমারের সম্পর্কে সে সকল তথ্য নেওয়ার চেষ্টা করেছে, কোথাও কোনো লিড পাওয়া যাচ্ছে না। এর মধ্যে প্রিয়া 3 জনের জন্য কফি নিয়ে আসে। আর কথায় কথায় প্রিয়া সুমনের কাছে তার ওয়াইফ অনিতার বিষয়ে জানতে চায়, কারণ অনিতা তখন প্রেগনেন্ট। সুমন বলে সামনেই তাদের বাড়িতে বেবি শাওয়ার আয়োজন করা হয়েছে। সুমন প্রিয়া এবং অখিল দুজনকে ইনভাইট করে। যদিও অখিল যেতে চাচ্ছিল না, তারপরও প্রিয়ার রিকোয়েস্টে অখিলও যেতে বাধ্য হয়। এখানে আমরা এটাও জানতে পারি কয়েক বছর আগে প্রিয়াও প্রেগনেন্ট ছিল। ওই সময় অখিলও ধুমধাম করে তার বেবি শাওয়ার আয়োজন করেছিল। সিন চলে যায় সন্ধ্যার পর। একদিকে বসে অনিতা আর প্রিয়া গল্প করছে, আর অন্যদিকে অখিল আর সুমন। কথায় কথায় সুমন অখিলকে জানায় দুজনই অরফানেজে থেকে বড় হয়েছিল, সেখানে থেকে ভালোবেসে বিয়ে করেছে। তবে বিয়ের অনেক বছর পরও অনিতা কনসিভ করছিল না। সম্প্রতি একটি ট্রিটমেন্ট নেওয়ার পর অনিতা প্রেগনেন্ট হতে পেরেছে। এই জন্য সুমনও অখিলকে আশ্বাস দেয় স্যার ম্যাডামও নিশ্চয় কনসিভ করবে। অখিল তখন বলে তোমার ম্যাডাম কনসিভ করেছিল, এমনকি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। কিন্তু ওই যে আমরা দেখেছিলাম ডক্টর বলেছিল প্রিয়া কনসিভ করলেও তার জন্মানো বাচ্চার কোনো কমপ্লিকেশন হতে পারে। ঠিক তেমনটাই হয়েছিল। বাচ্চার জন্ম দেওয়ার 1 ঘন্টা পরই বাচ্চা মারা গিয়েছিল। অখিলের নিজ হাতে তার বাচ্চা সৎকার করেছিল। আর ওই ঘটনার পর প্রিয়া একদমই ভেঙে পড়েছিল। তবে ধীরে ধীরে কর্মব্যস্ততার কারণে তার এখন স্বাভাবিক জীবন ফিরে এসেছে। সিন চলার পরবর্তী দিন থানায় একজন স্কেচ আর্টিস্ট ডেকে বিনোদের বাড়ি থেকে যে ফটোটি পাওয়া গিয়েছিল সেই ফটোটি রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করা হচ্ছে। ঠিক তখনই অখিলকে প্রিয়া কল করে। প্রিয়ার মূলত শ্যুটের কাজে অন্য একটি জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু অখিলের তা মনে নেই। তা প্রিয়া রাগ করে কল কেটে দেয়। অখিলেরও বাড়ি ফিরতে সন্ধ্যা পার হয়ে যায়। অখিল বাড়ি ফিরে কেসের সকল কিছু শুরু থেকে আবার রিমাইন্ড করার চেষ্টা করছিল। ঠিক তখনই থানা থেকে সুমন অখিলের হোয়াটসঅ্যাপে সেই ফটোটি পাঠিয়ে দেয়। আর ওই ফটোটি দেখে অখিল চিনতে পারে, কারণ এটা তো চেস চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দের ফটো। আবার ওই ভিকটিমদের কারোর একজনের বাড়িতে অখিলা চেজও দেখেছিল। আবার দ্বিতীয় ভিকটিমের বেলায় সেখানে তার একটা ক্লু পেয়েছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, চেজের কোডগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আবার তৃতীয় ভিকটিম কুমার মৃত্যুর আগে ক্রিস্টিয়ানের অ্যাক্ট করেছিল, তার মানে সেটা ছিল রাজার মাথায় থাকা ওই ক্রস যেটা চেজের মধ্যে থাকে। আবার অখিলের কাছে অর্ধেক পড়া যে বইটি আছে সেই বইয়ের প্রথম 3টি লেটার দেখা যাচ্ছে CHE,
এই জন্য অখিল ধারণা করে এই বইটির নাম তাহলে চেস হবে। তার মানে চারিদিকে যা কিছু হচ্ছে এগুলো গেম অফ চেস। অখিল সাথে সাথে ওই 3 ভিকটিমের বাড়িতে কল করে এবং তাদের কাছে জানতে চায় ওরা কি চেস খেলতো কিনা। 3 জনের বাড়ি থেকে জানায় 3 জনই ভালো চেস প্লেয়ার ছিল। আর এখানে অখিলের ইনভেস্টিগেশন স্টার্ট হয়ে যায়, কারণ অখিল বুঝতে পারছে না এরপরে সে কী করবে। মৃত্যুগুলোর সাথে চেদের সম্পর্কটা কোথায়। সিন চলে আসে প্রেজেন্টে। আর অখিলের মুখে অখিলের তদন্তের বিষয়ে জানার পর বিজয় অখিলকে বলে তোমার কেস এখানে ক্লোজ। অখিল তো বুঝতেই পারছে না বিজয়টা কি বোঝানোর চেষ্টা করছে। তখনই বিজয় জেমস নামে একজন বিলিয়নিয়ারের কথা বলে, যার 2 ছেলের বড় ছেলের নাম ছিল মার্টিন। মার্টিন ছিল একটু ইনুক টাইপের, ওর পছন্দের রং ছিল কালো, আর ওর প্যাচার প্রতি ওটা অন্যরকম ভালোবাসা ছিল। সারা দুনিয়া যাকে ভিলেন মনে করত সেই হিটলার ছিল ওর কাছে আইডল। বড় হওয়ার সাথে সাথে হিটলারের সকল ইতিহাস এবং তার উক্তিগুলো ও সব আয়ত্ত করতে শুরু করে। আর ধীরে ধীরে ওর অজান্তেই ওর মানসিকতার মধ্যে বড় একটি প্রভাব সৃষ্টি করে। মার্টিনের পছন্দের মধ্যে চেস ছিল অন্যতম। চেস খেলে যখনই মার্টিন জয়লাভ করত ওর মধ্যে অন্যরকম একটা আনন্দ উপভোগ করত। আর এভাবেই চেজে জেতার যে একটা অনুভূতি তার প্রতি একটা অ্যাডিকশন তৈরি হয়ে গিয়েছিল। একদিন মার্টিন তার ছোট ভাইয়ের সাথে চেস খেলতে বসে, আর সেদিন মার্টিন তার ভাইয়ের কাছে হেরে যায়। সবসময় জিতে আসা মার্টিন ছোট ভাইয়ের কাছে হারাটা কোনোভাবে মেনে নিতে পারছিল না। তাই মার্টিন তার ছোট ভাইয়ের মাথায় আঘাত করে তাকে হত্যা করে। আর এরপর মার্টিনের বাবা মার্টিনকে শুধরানোর জন্য উঠে পড়ে লাগে। জেমস যতই মার্টিনের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুক না কেন, ধীরে ধীরে মার্টিন আরও বেশি ভায়োলেন্ট হয়ে পড়ে, যেটা একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আর এরপর থেকে মার্টিন যখনই কারোর সাথে চেস খেলতে বসেছে তখনই সে হেরেছে। ছোট ভাইয়ের কাছে হেরে মার্টিন ছোট ভাইয়ের যে পরিণতি করেছিল, মার্টিন চাচ্ছিল যাদের কাছে সে হেরেছে তাদেরও সেই পরিণতি করবে। আর সেই মুহূর্তেই মার্টিনের হাতে আসে চেস দি সিক্রেট নামের এই বইটি, যেই বইয়ের মধ্যে 18th সেঞ্চুরিতে জাপানের পরিবারের সাথে বিট্রেয়ারদেরকে কীভাবে শাস্তি দেওয়া হতো সেই বিষয়ে উল্লেখ করা ছিল। সেখানে স্পষ্ট করে বলা ছিল জাপানের রয়্যাল ফ্যামিলির সাথে কেউ যদি বিট্রে করত তার শাস্তি ছিল সবার সামনে নিজের পেটে ছুরি মেরে নিজেকে হত্যা করা। আবার জাপানের তৎকালীন শাসক নিজের চেস স্কিল পরীক্ষা করার জন্য একজন সোলজারের সাথে চেস খেলতে বসেছিল, কিন্তু রাজা ওই সোলজারের কাছে এমনভাবে হেরে গিয়েছিল যে রাজা তার হারটা কোনোভাবে মেনে নিতে পারছিল না, কারণ হার ছিল তার কাছে অপমানজনক। তাই ওই সময় ওই রাজা ওই সোলজারকে ঠিক একইভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, আর সোলজারকে বাধ্য হয়ে সেভাবেই নিজের পেটে ছুরি মেরে দিতে হয়, কারণ তার কাছে আর কোনো অপশনই ছিল না। এমনকি পরবর্তীতে বলা হয় ওই সোলজার রাজপরিবারের সাথে বিট্রে করায় তাকেই শাস্তি দেওয়া হয়েছে। তার মানে ওই সময় এই শাস্তির পিছে ছিল আসলে চেস খেলার ওই গল্পটা। আর চেস দি সিক্রেট বইটি পড়ার পর মার্টিনের মাইন্ডের মধ্যেও ওই বিষয়টা একদমই গেঁথে যায়। মানে ওই সময় রাজাকে হারানোতে রাজা যেমনটা শাস্তি প্রদান করেছিল, মার্টিনও তাকে হারানো ব্যক্তিদেরকে ঠিক একইভাবে শাস্তি দেওয়ার পরিকল্পনা করে। একদিকে হিটলারের ইতিহাস এবং তার উক্তিগুলো যেমন মার্টিনের মাইন্ডের মধ্যে সেট হয়ে যাচ্ছিল, অন্যদিকে জাপানের সেই শাস্তির ইতিহাস, যে জন্য ওই সময় মার্টিনকে যারা চেস খেলায় হারিয়েছিল, মার্টিন এখন খুঁজে খুঁজে ওই সকল ব্যক্তিদেরকে ঠিক একইভাবে হত্যা করছে। বিজয়ের মুখে এসব শোনার পর অখিল শুধু বলে, হেরে যাওয়ার ভয়ে একজন মানুষ এত ভায়োলেন্ট কী করে হতে পারে? বিজয়ের কথা তুমি সেটা বুঝবে না অখিলান। হার একজন মানুষকে কি তৈরি করতে পারে সেটা তুমি চিন্তাও করতে পারবে না। 7th সেঞ্চুরির প্রথমেই চেস খেলার আবিষ্কার করা হয়েছিল। ওই সময় যুদ্ধের যে কমান্ডাররা ছিল তারা এই গেমের মাধ্যমে তাদের যুদ্ধের স্ট্র্যাটেজি তৈরি করত। চেস ছিল তাদের যুদ্ধের স্ট্র্যাটেজি তৈরি করার একটা মাধ্যম। অখিলের কথা মার্টিন সব কী করে করছে, আর তুমি বা মার্টিনের বিষয়ে এত তথ্য কি করে জানো? বিজয়ের সাথে এটাও বলে, তোমরা যেমনটা ভাবছ মার্টিনের ছোট ভাই মারা যায়নি, ও জীবিত আছে, কিন্তু খুব তাড়াতাড়ি সে মরতে যাচ্ছে বলেই বিজয় একটি ছুরি বের করে। আর ঠিক তখনই অখিলের দরজার সামনে ছাতা মাথায় এক ব্যক্তি এসে হাজির হয়। অখিলও বুঝতে পারে এই সেই মার্টিন যার কথা বিজয় এতক্ষণ বলেছে। মার্টিন ধীরে ধীরে অখিলের ঘরের মধ্যে প্রবেশ করে, আর মার্টিনের ইশারা দেওয়া মাত্রই বিজয় ছুরি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর মার্টিনে যখন ছুরি বের করে, অখিল মার্টিনকে কানপান করে তার ছুরিটি ফেলে দিতে বলে, কিন্তু মার্টিন বলে, আমি তো এই খেলায় শুধুমাত্র একটা মন্ত্রী, সব কিছু ঠিক করতে রাজা এখন আসবে বলেই সে অন্যদের মতো পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। তার মানে মার্টিন যেমনটা বলেছে, মার্টিন যদি শুধুমাত্র একটা মন্ত্রী হয়ে থাকে, রাজা এখনও আসা বাকি, অর্থাৎ মূল মাস্টার মাইন্ড এখনও ধরাছোঁয়ার বাইরে। সিন চলে যায় পরবর্তী দিন। জোড়া খুনের খবর পাওয়া মাত্রই এসপি অখিলের বাড়িতে চলে আসে, আর এসপি এসে অখিলকে ইচ্ছামতো বকতে শুরু করে
যে তোমাকে আমি কেসটা দিয়েই ভুল করেছি। তোমার চোখের সামনে এমন ঘটনা ঘটে গেল, তুমি কি করেছ? তোমাকে আমি শুরু থেকেই বলেছিলাম মিডিয়ার থেকে সবকিছু হাইড করতে। এখন আমাকে মিডিয়ার কাছে জবাবদিহি করতে হবে। এমনকি আইজি যদি জানতে পারে যে তোমাকে আমি কেস হ্যান্ডেল করতে দিয়েছি, আমার তো চাকরি থাকবে না। তাই এসপি অখিলকে কেস থেকে সরে যেতে বলে, আর তামিল সেলভাম নামের নতুন একজন অফিসারকে এই কেসের দায়িত্বভার দিয়ে দেয়। সবাই চলে যাওয়ার পর অখিল সুমনকে বলে যে এখন আর এসপির সাপোর্ট পাওয়া যাবে না, তাই তুমিও চলে যাও। সুমনের কথা, না স্যার, আপনাকে মাঝপথে ফেলে আমি কোথাও যাচ্ছি না। আর যারা মারা গেছে তাদের পরিবারকে ন্যায় পাইয়ে দিতে হবে। আমি আপনার সাথে কেসের তদন্ত করে যাব। এরপর অখিল সুমনকে বিজয় সেই নম্বরটি দেয়, যে নম্বর থেকে বিজয় তাকে কল করেছিল, এবং এই নম্বর ডিটেলস বের করতে বলে। সিন চলে যায় পরবর্তী দিন। অখিল তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ডক্টরের সাথে দেখা করলে ডক্টর জানায় এখন তার অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ইচ্ছা করলে সে এখন জয়েনও করতে পারবে। এর মধ্যে সুমন কল করে জানায় বিজয়ের অ্যাড্রেস পাওয়া গেছে। তাই দুজন মিলে বিজয়ের ঠিকানায় চলে যায়। তবে বিজয়ের মায়ের সাথে কথা বলে জানা যায় যে দুজন মারা গেছে তারই দুই ছেলে, কিন্তু তার বড় ছেলের নাম মার্টিন নয়, তার নাম কিশোর। শোনা মাত্রই তো অখিলরা একদম হতভম্ব হয়ে যায়। মানে অখিলরা যাকে মার্টিন মনে করেছিল সে মার্টিন নয়, তার নাম কিশোর। তাহলে মার্টিনকে? কিশোরের মা কিশোরের আইডি প্রুফও দেখায়, তবে মার্টিন নামে সে কাউকে চিনে না। আবার কিশোরের মা এটাও জানায় কিশোর এবং বিজয় দুইজনই অনেক ভালো চেস প্লেয়ার ছিল। এরপর অখিল আর সুমন বের হয়ে যাচ্ছিল। তবে অখিল সুমনকে বলে, তুমি কিশোরের মায়ের কাছে আমার কার্ড দিয়ে আসো, যদি কিছু মনে পড়ে যেন কল করে জানাতে পারে। কথা মতো সুমন কার্ড দিতে গেলে কিশোর মা জানতে চায় যে এই ইন্সপেক্টরের নাম কি অখিলান। সুমন হ্যাঁ বলা মাত্রই কিশোরের মা একটি গিফট নিয়ে আসে, যেটা অখিলানকে দিতে বলা হয়েছিল। তার মানে অখিল যে তদন্ত করতে এখানে আসবে সেটা পূর্ব থেকে নির্ধারিত ছিল। তবে ওই মুহূর্তেই হসপিটাল থেকে কল আসে যে সুমনের স্ত্রী অনিতা হসপিটালে, যে জন্য তারা দ্রুত হসপিটালে চলে যায়। আর তাড়াহুড়োর মধ্যে সুমন ওই গিফটটি আর দিতে পারেনি। তবে গিয়েই জানতে পারে সুমনের স্ত্রী কন্যা সন্তানের জন্ম দিয়েছে। এটা জানার পর সবাই বেশ খুশি। সিন চলে যায় এরও কয়েকদিন পর। অখিল এক্সারসাইজ করছিল, তখনই এই কেসের বর্তমান তদন্তকারী কর্মকর্তা তামিল সেলভাম অখিলের সাথে কথা বলতে আসে। তারা অখিলের কাছে ওই দিনের ঘটনার বিষয়ে জানতে চায়। অখিলও তাকে বলে যে ওই দিন এমন ঘটনা ঘটবে আমি বিন্দুমাত্র বুঝতে পারিনি, যেটা হয়েছে একদমই আচমকা। তবে কথার মাধ্যমে অখিলও বুঝতে পারছে তাদের চোখে অখিল একজন সাসপেক্ট। আবার তারা এটাও জানতে পেরেছে অখিল তদন্ত করতে বিজয়দের বাড়িতেও গিয়েছিল। অবশ্য বিজয় জানার চেষ্টা করে যে আমি তদন্ত করতে চাইনি, ও যেহেতু আমার ক্লাসমেট ছিল তাই খোঁজখবর নিতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ তো আর এসব বিশ্বাস করতে চাচ্ছে না, কারণ পুলিশের চোখে তো সে একজন সাসপেক্ট, তাই তার কথাগুলো তার সন্দেহজনকভাবে নিচ্ছে। শেষমেশ যাওয়ার আগে তামিল সেলভাম বিজয়ের ফোনের বিষয়ে জানতে চাইলে অখিল বিজয়ের ফোনটি তামিল সেলভামকে দিয়েও দেয়। আর এরপরে এসপি কল করে অখিলকে বলে, তোমার ছুটি আরও 15 দিন বাড়িয়ে নাও, ততদিন আমরা কেস সলভ করে ফেলবো। কারণ এই মুহূর্তে তুমি যদি ডিউটিতে জয়েন করো খামোখা তুমি ঝামেলা তৈরি করবে। এসপি অখিলের কোনো কথা না শুনে ফোন কেটে দেয়। মানে সে চাচ্ছে না অখিল ডিউটিতে জয়েন করুক আর এই কেসে কোনোরকম বাধা সৃষ্টি করুক। যে জন্য অখিল এখন খুব উত্তেজিত, কারণ যে কোনো মূল্যে অখিলকে এই কেসের সমাধান করতে হবে, এই কেসের রহস্য উদ্ঘাটন করতে হবে। এর মধ্যে সুমন এসে পড়ে। ওই দিন তাড়াহুড়োতে সুমন ওই গিফটটি দিতে না পারলেও গিফটটি অখিলের কারের পিছে ছিল, তাই সুমন দ্রুত কারের পিছে থেকে ওই গিফটটি নিয়ে আসে। অখিল গিফটটি খুলেই দেখে মাটি দিয়ে বানানোটি প্যাঁচার ডল তাকে গিফট করেছে। বিজয় বলেছিল প্যাঁচার প্রতি মার্টিনের অন্যরকম একটা ভালোবাসা আছে, তার মানে এটা মার্টিনই রেখে গেছে। বিজয় সাথে সাথে সেটি আছাড় দিয়ে ভেঙে ফেলে। আর এরপরই দেখা যায় এর মধ্যে একটি কিপ্যাড তালা রয়েছে, সাথে একটি ট্যাগও লাগানো রয়েছে। তবে কয়েকটি নম্বর থাকলেও কয়েকটি নম্বর মিসিং। অখিলও দেখে স্পষ্ট বুঝতে পারছে যেই কম্বিনেশনের মাধ্যমে লকটা খোলা যাবে ওই নম্বরগুলোর ট্যাগের এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় বসবে। সবগুলো নম্বর যদি কাউন্ট করা হয় তাহলে এটা একটা মোবাইল নম্বর হওয়ার কথা, কিন্তু এক্স্যাক্টলি কী নম্বর সেটা তো এখন বের করতে হবে। একটা লকের মধ্যে তো বহুত কম্বিনেশন থাকে। অখিল এখন কিভাবে এই কম্বিনেশন খুঁজে বের করবে? অখিল এতটুকু বুঝতে পারছে মার্টিন এই মোবাইল নম্বরের দ্বারা কোনো একটা হিন্ট দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই হিন্টটা কি হবে, এই নম্বরটাই কি? অখিল রাতভর এসব নিয়ে ভেবে ভেবে পরবর্তী দিন সকাল হতেই সোজা এসপি অফিসে গিয়ে এসপিকে বোঝানোর চেষ্টা করে যে স্যার আমি ডিউটিস জয়েন করতে চাই, কিন্তু এসপি সোজা সাপটা না বলে দেয়, যে জন্য অখিলের আর কিছুই করার নেই। কিন্তু সন্ধ্যাবেলায় অখিল বাড়ি ফেরার সময় বাড়িতে ঢোকার আগে ওই মেকানিকের দোকানে একটি নম্বর প্লেট দেখে অখিলের মনে পড়ে পার্কের সামনে ওই দিন একটি কালো রঙের কার পার্ক করা ছিল, যে কারের নম্বর প্লেটটি তারা ফেক পেয়েছিল। এমনও তো হতে পারে ওই লকের প্যাটার্ন সেই কারের নম্বর। অখিল সুমনকেও ডাকে, আর এরপর সেই ফেক নম্বর প্লেটের নম্বর দিয়ে প্যাডলকটি খুলেও যায়। আর ওই নম্বরের সাথে এখানে যে ট্যাগের মধ্যে নম্বর লেখা আছে
সেই মোবাইল নম্বরের তথ্য বের করে জানা যায় এটা তো সাইকিয়াট্রিক রুদ্রার নম্বর। সাথে সাথে অখিল আর সুমন রুদ্রার বাড়িতে চলে যায়। তারা ধারণা করছে এই হয়তোবা মার্টিন, কিন্তু রুদ্রার না অখিলকে চিনতে পারছে না মার্টিনকে, আর গিফটের বিষয় তো সে কিছুই জানে না। এতে করে অখিল চিন্তা করে মার্টিন তো এত সহজে ধরাধার লোক নয়। মার্টিন হয়তোবা প্ল্যান করি তাদেরকে রুদ্রানের কাছে পর্যন্ত পাঠিয়েছে, আর রুদ্রানের কাছে পাঠানোর পিছনে তার কোনো উদ্দেশ্য নিশ্চয় আছে। রুদ্রান অখিলের কাছে জানতে চায় যে আপনারা কি বোঝানোর চেষ্টা করছেন। এরপর অখিল রুদ্রানকে শুরু থেকে সবকিছু খুলে বলে, আর এই সব কিছু পর্যালোচনা করে রুদ্রান বলে যে ওই নম্বরটি আমার নম্বরের সাথে কিভাবে মিলে গেল এই বিষয়ে আমি কিছুই জানি না, কিন্তু আপনারা যে ঘটনার কথা বলছেন তাতে এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব তাতে হয়তোবা আপনাদের কেসটি সলভ হতে পারে। রুদ্রান বলে, চেস দি সিক্রেট বইয়ের মধ্যে যেমনটা লেখা আছে, ওই সময় জাপানিজ কিং তার চেস স্কিল টেস্ট করার জন্য একজন সিপাহীর সাথে খেলেছিল। সুমন বলে, স্যার এই গল্প আমরা জানি, উনি হেরেছিল আর এরপর ওই সিপাহীকে শাস্তি প্রদান করেছিল। সুমনের মুখে এটা শোনার পর রুদ্রান মুচকি এসে বলে, আপনারা শুধুমাত্র অর্ধেকটাই জানেন। পরবর্তীতে ওই রাজা আরও একজন সিপাহীর সাথে খেলেছিল, আর সেই সময় ওই সিপাহীর সাথে সে হেরেছিল। এমনকি ওই রাজার সাথেও সে একই অবস্থা হয়েছিল পূর্ববর্তী সিপাহীর সাথে যে ঘটনা ঘটেছিল, মানে রাজা নিজেই নিজের পেটে ছুরি মেরেছিল। সুমনের কথা একজন সিপাহী কিভাবে রাজাকে দিয়ে এটা করাতে পারে? রুদ্রা বলে, ওই সিপাহী সাধারণ কোনো সিপাহী ছিল না, ওই সিপাহীর কাছে স্পেশালিটি স্ট্র্যাটেজি ছিল, যে জন্য সে রাজাকে দিয়ে সেটা করাতে পেরেছিল। অখিল জানতে চায় কি সেই স্ট্র্যাটেজি। রুদ্রান বলে, মেসমেরিজম। রুদ্রান বলে, এই মেসমেরিজিংয়ের মাধ্যমে হিপনোটিক ওয়েতে কারোর সাথে কথা বলে তাকে স্পর্শ না করেই তাকে দিয়ে যে কোনো কিছু করানো যায়। আমার বিশ্বাস এই কিলার মেসমেরিজম টেকনিক ইউজ করছে। আজ থেকে 200 বছর আগে পুরো বিশ্ব এই বিষয়টা ভালো করেই জানত। এটা একটা সুডো সায়েন্স, কোনো সায়েন্টিফিক প্রুফই নেই। তবে মেসমেরিজিং এক্সিস্ট করে কি না সেটা সম্পর্কে এখনও পর্যন্ত স্টাডি করা হচ্ছে। 1800 শতাব্দীর দিকে জার্মান সায়েন্টিস্ট ফ্রাঙ্ক অ্যাস্টন মেসমার প্রথম এই মেসমেরিজিংটি সারা বিশ্বের সামনে তুলে এনেছিল, যেটা আমরা মুভির প্রথম অংশে দেখেছিলাম। মানে তার বইয়ের মাধ্যমে সে এই বিষয়টি পৃথিবীর সামনে প্রথম প্রকাশ করে। অখিলের কথা তা নয় আমি বুঝতে পারছি, কিন্তু মেসমেরিজিংয়ের মাধ্যমে কাউকে ম্যানিপুলেট করে তাকে দিয়ে নিজেকে হত্যা করানো কি আদৌ সম্ভব? রুদ্রান তখন ইন্টারনেটে সার্চ করে 1978 সালের একটি ঘটনা দেখায়, যেখানে জিম জোনাস নামে এক ব্যক্তি এই মেসমেরিজমের মাধ্যমে 918 জন ব্যক্তিকে সাইনাইড খাইয়ে মেরে ফেলেছিল। রুদ্রানের কথা 1978 সালে কোনো ব্যক্তি যদি এটা করতে পারে, বর্তমান সময়ে সে কেন পারবে না? আর যারা এই টেকনিক সম্পর্কে জানে তারা একটু ভিন্ন ধর্মী লোক হয়, অন্যদেরকে কনভিন্স করার অন্যরকম একটি পাওয়ার থাকে তাদের মধ্যে। সুমন জানতে চায় কিভাবে এটা করে। রুদ্রান বলে, যে ব্যক্তি মেসমেরিজম করে, যার সাথে করে শুধুমাত্র কথার মাধ্যমে করে, কিন্তু ওই ব্যক্তিকে সে কি বলে আমি এক্স্যাক্টলি জানি না। যদি মেসমেরিজম করা কোনো ব্যক্তি তার হাত থেকে বেঁচে ফিরে, তবে হয়তোবা তার কাছ থেকে জানা সম্ভব যে আসলে কি বলে তাকে এটা করা হয়েছিল। তবে এই প্রক্রিয়াটা স্বাভাবিক কথোপকথনের মাধ্যমে শুরু হয়, ধীরে ধীরে তাকে অন্য পৃথিবীর দিকে ধাবিত করে, একরকম বলতে গেলে ব্রেন ওয়াশ করা। এমনকি রুদ্রানের সাথে এটাও বলে তারা তাদের টার্গেট ব্যতীত অন্য কারোর সাথে তেমন কথাও বলে না, কারণ তাদের মুখ দিয়ে বের করা প্রত্যেকটি শব্দ অনেক পাওয়ারফুল হয়। রুদ্রানের থেকে এত কিছু জানার পর অখিল রুদ্রানকে অনুরোধ করে যে আপনি যেহেতু এত তথ্য দিতে পারলেন, এরপর যদি কোনো তথ্য জানার থাকে আমরা আপনার কাছে আসব। রুদ্রানও জানায় সবসময় সে হেল্প করতে প্রস্তুত আছে। এরপর অখিলটা চলে যায়, কিন্তু সুমন এটাই বুঝতে পারছে না। কিলার খুন করছে এটা ঠিক আছে, কিন্তু খুন করার পর তাদেরকে কেন ক্লু দিয়ে যাচ্ছে? কিলার উদ্দেশ্যটা আসলে কি? অখিল বল, দেখো সুমন, এই কেসটা আমি নেইনি, কিলারি এই কেসটা আমার পর্যন্ত এনেছে, আমাকে এই কেসে ইনভলভ করেছে। কারণ প্রথম দুটি ঘটনা ঘটেছিল ভিন্ন শহরে নিজ নিজ বাড়িতে, তৃতীয় ঘটনা ঘটেছে আমার নিজ শহরে, আমার জুরিসডিকশনের মধ্যে। আর সব থেকে বড় বিষয়, এই 3টি খুন হওয়ার আগেই চেস দি বুকের ওই পোড়া বইটি আমার কাছে এসেছে। আমরা এখানে এটাও দেখতে পাই ওই ঘটনাগুলো ঘটার অনেক আগেই অখিল একদিন সকালে তার ঘরের সামনে অর্ধেক পোড়া বইটি পেয়েছিল। তার মানে এই সব কিছুই কিলারের পরিকল্পনা করা। প্রতিটি খুনে আলাদা আলাদা ক্লু দেয়া, বিজয়ের তার সাথে দেখা করা, বিজয়ের বাড়িতে গিফট রেখে যাওয়া, এমনকি রুদ্রানের কাছে পর্যন্ত পৌঁছানো এবং ওই ইতিহাস সম্পর্কে জানা, এই সব কিছুই ছিল মার্টিনের মাস্টার প্ল্যান। অখিল সাথে এটাও বলে, বিজয় যেমনটা বলেছে মার্টিনের সাথে চেস খেলে যেই ব্যক্তি জিতেছে মার্টিন ওই ব্যক্তির একই অবস্থা করবে। আর বিজয় মারা যাওয়ার আগে আমাকে বলেছিল সবাই জানে মার্টিনের ছোট ভাই মারা গেছে, কিন্তু আসলে মার্টিনের ছোট ভাই এখনও পর্যন্ত জীবিত। তাই এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে মার্টিনের পরবর্তী টার্গেট হবে তার ছোট ভাই। সুমনের কথা, মার্টিনের ছোট ভাইকে আমরা কিভাবে খুঁজে বের করব? অখিল বলে, ভালো করে চিন্তা করে দেখো, মার্টিনের পছন্দের রং কালো,
মার্টিন পেঁচা পছন্দ করে, আর ওর আইডল হচ্ছে হিটলার। আবার সাইকিয়াট্রিক রুটান যেমনটা বলেছে, এগুলো যারা করে তারা একদম চুপচাপ থাকে, খুব একটা কথা বলে না। আর এই সব কিছুর পর সে যেহেতু আমাদেরকে খুব ভালো করে অবজার্ভ করছে, তার মানে সে খুব কাছে থেকে আমাদেরকে দেখছে, আমাদের আশেপাশে রয়েছে। আমাদেরকে এখন শুধু ভালো করে লক্ষ্য করতে হবে। ঠিক সেই মুহূর্তে কৈলাসের দোকানে সে কর্মচারী দৌড়ে আসে এবং ইশারা করে কিছু বোঝানোর চেষ্টা করে। অখিলরা দৌড়ে গিয়ে দেখে কৈলাসের সাথে এক ব্যক্তির ফাইট হচ্ছে। তবে অখিলদের দেখা মাত্র সেই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যায়। কৈলাস জানায় এই ব্যক্তি তাকে দিয়ে কাজ করিয়েছে, কিন্তু এখন তাকে পেমেন্ট না দিয়ে পালানোর চেষ্টা করছিল। এদিকে কৈলাসের দোকানে যে ব্যক্তি কাজ করছে, মানে এই বোবা ব্যক্তি, অখিলের তার প্রতি একটা সন্দেহ আছে। এই জন্য অখিল কৈলাসের কাছে ওই ব্যক্তির বিষয়ে জানতে চাইলে কৈলাস জানায় ও তো নিরীহ একজন ব্যক্তি, ওর বাবা মা সম্পর্কে আমি জানি না, অসহায় দেখে আমি কাজে নিয়েছিলাম। তবে অখিলের মনে পড়ে কৈলাস যেদিন পুলিশ জিপের টায়ারটি রিপেয়ার করছিল, ঠিক তখনই কৈলাস এক ব্যক্তির কথা বলেছিল যে কয়েকদিন আগে তার কার সারাতে এসেছিল, কিন্তু তার সাথে ঠিকমতো কথা না বলে শুধুমাত্র ইশারার মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে। অখিল কৈলাসের কাছে ওই ব্যক্তির কথা জানতে চায় যে ওই ব্যক্তি কে ছিল বা তার কার কেমন ছিল। কৈলাস বলে ওই ব্যক্তির কথা তো আমি মনে নেই, তবে যতটুকু মনে পড়ে ওই ব্যক্তির গাড়িটি কালো রঙের ছিল, আর তার স্টিয়ারিংয়ে আমি প্যাচার সিম্বল দেখতে পেয়েছিলাম। তার মানে কৈলাস যে ব্যক্তির কথা বলছে সেই মার্টিন। সবকিছু শোনার পর অখিল শুধু কৈলাসকে বলে, পরবর্তীতে যদি তুমি ওই গাড়িটি দেখতে পাও অবশ্যই আমাকে জানাবে। এরপর সুমনকে বাড়ি পাঠিয়ে অখিল ঘরে বসে রুদ্রানের বলা সেই গল্পের কথা চিন্তা করছিল। কিন্তু একটা বিষয় অখিল কিছুতেই মেলাতে পারছে না। বইতে জাপানের কিংয়ের যে বিষয়টা লেখা ছিল, রুদ্রান বলল অন্য গল্প। রুদ্রান ওই গল্প কোত্থেকে জানল? এই সন্দেহ থেকেই অখিল দ্রুত রুদ্রানের বাড়িতে চলে যায়, কারণ অখিলের রুদ্রানের প্রতি সন্দেহ হচ্ছে। কিন্তু অখিল কিছু বলে ওঠার আগেই রুদ্রান নিজের পেটে ছুরি মেরে দেয়। সাথে সাথে অখিল রুদ্রানকে হসপিটালে নিয়ে যায়, আর সময় মতো নিয়ে আসায় শুধুমাত্র কয়েকটি সেলাই দিলে রুদ্রানের জীবনটাও বেঁচে যায়। আর এরপরই অখিল রুদ্রানের সাথে দেখা করে জানতে চায়, আপনি জাপানের ওই বিষয়টি কি করে জানলেন? কারণ যতটুকু অখিল জানে এই বই তো অন্য কারোর কাছে নেই। তার মানে মার্টিনের সাথে হয়তো বা রুদ্রানের কোনো লিঙ্ক আছে। এখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। রুদ্রানের তথ্য মতে মার্টিনের ছোটবেলা থেকে একটু সমস্যা ছিল, মানে অন্য বাচ্চাদের মতো মার্টিন স্বাভাবিক ছিল না। তবে প্রত্যেক বাবা মায়ের কাছে সন্তান কিন্তু একই রকম। মার্টিনের মা মার্টিনকে প্রচণ্ড ভালোবাসত, সার্বক্ষণিক মার্টিনকে সবকিছু শেখাতো, মার্টিনের সাথে সময় দিত, খেলা করত। আবার মার্টিনের মা তখন অসুস্থ ছিল, রেগুলার তাকে মেডিসিন নিতে হতো। এখানে আমরা এটাও দেখতে পাই এই রুদ্রান ছিল মার্টিনের বাবা জেমসের বন্ধু। রুদ্রানি তখন মার্টিনের ট্রিটমেন্ট দিচ্ছিল। মার্টিন যেহেতু অন্যরকম স্বভাবের ছিল, মার্টিন তার মাকে সবথেকে বেশি ভালোবাসত। বাবার প্রতি মার্টিনের খুব একটা টান ছিল না। আবার মার্টিনের ছোট ভাইয়ের নাম ছিল বিট্টু। বিট্টুর প্রতি মার্টিনের বাবার ভালোবাসা দেখে মার্টিন একদমই সহ্য করতে পারত না। ওই সময় মার্টিনের জন্মদিনে চার্চের পাস্তর মার্টিনকে সেই বইটি গিফট করেছিল, যেটা মুভির প্রথম অংশে আমরা দেখেছিলাম। ওই সময় আবার মার্টিনের মা মার্টিনকে নিজে হাতে চেস খেলা শিখিয়েছিল। একদিকে মার্টিনের মার সাথে চেস খেলতো, আর অন্যদিকে ওই পাস্তরের গিফট করা যে বইটি ছিল, মার্টিন সেই বইটিও পড়তে শুরু করে। প্রথম মার্টিনের মা জিতলেও ধীরে ধীরে মার্টিন খেলার স্ট্র্যাটেজি বুঝতে পেরে তার মাকে হারাতে শুরু করে। এমনকি প্রত্যেকবার মার্টিন যখন চেস খেলে জিতত, তার মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হতো। আর এই অনুভূতি থেকে ধীরে ধীরে চেসের জেতাটা তার একটা হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছিল। আবার মার্টিনের বাবা নিজে হাতে মার্টিনকে কার ড্রাইভও শিখিয়েছিল। এরপর একদিন মার্টিনের মা মারা যায়। মার্টিনও তখন একদম একা হয়ে পড়ে। মার্টিন সবসময় তার মায়ের সাথে চেস খেলত, কিন্তু মা না থাকায় মার্টিন তার ছোট ভাই বিট্টুর সাথে চেস খেলতে শুরু করে। আর প্রথম খেলাতেই বিট্টুর কাছে সে চেসে হেরে যায়। যে মার্টিন সবসময় চেস খেলে জিতত, সে আজ বিট্টুর কাছে হেরে কোনো কিছুতেই এই হারটা মেনে নিতে পারছিল না। যে জন্য মার্টিন বিট্টুর মাথায় আঘাত করে বিট্টুকে হত্যা করে। মার্টিন জানত তার বাবা জানতে পারলে তাকে শাস্তি দিবে, তাই মার্টিন তার বাবার অগোচরে তার বাবা যখন বাইরে ছিল, ওই সুযোগে বিট্টুর বডিটি মার্টিনের বাবার ওই কালো অ্যাম্বাসেডর কারের পিছে নিয়ে বাড়ি থেকে দূরে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়েছিল। আর এরপর মার্টিনের বাবা জেমস বাড়িতে ফিরলে থানা থেকে কল করে তাকে সবকিছু জানিয়ে দেয়। আর সাথে সাথে জেমস মার্টিনকে থানায় নিয়ে যায়। মূলত মার্টিন যখন বিট্টুর বডিতে ওই পাহাড় থেকে ফেলে দিচ্ছিল, সেদিক দিয়ে সাইকেল নিয়ে যাওয়া একটি ছেলে পুরো বিষয়টি দেখতে পেয়ে তার বাবাকে নিয়ে থানায় এসে জানিয়েছে। আর সেই ছেলেটি ছিল অখিল, মানে বর্তমান সময়ের ইন্সপেক্টর অখিল। সেই অখিলই ওই সময় মার্টিনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। তবে ওই সময় ওই পাহাড়ের আশেপাশে অনেক তল্লাশি করেও বিট্টুর বডিটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।
মার্টিনের বাবা জেমসও তখন এই বিষয়টি কাজে লাগিয়ে বডি যেহেতু পাওয়া যায়নি, পুলিশকে ঘুষ দিয়ে মার্টিনকে এই কেসের থেকে বাঁচিয়েছিল। জেমসও বুঝতে পারছিল না এখন সে কি করবে। জেমস তখন রুদ্রানের সাথে কথা বলে যে মার্টিন এখন আমার সবকিছু, যে কোনো মূল্যে ওকে আমার সুস্থ করতে হবে। রুদ্রানের কথা, মার্টিনের মা যখন বেঁচে ছিল মার্টিনকে অনেক বেশি প্রায়োরিটি দিয়েছে, যে জন্য ওর মধ্যে একটা ওভার কনফিডেন্স তৈরি হয়ে গেছে। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ও জিততে চায়। যখনই সেখানে কোনো বিঘ্ন ঘটে তখনই ওর অ্যাগ্রেসিভ ভাবটা তৈরি হয়। তাই ওর ভিতর থেকে অ্যাগ্রেসিভ ভাবটা কাটাতে, প্রত্যেকবার জেতার যে অভ্যাসটা তৈরি হয়ে গেছে সেটা দূর করতে ওকে হারাতে হবে। হারটাকে ভালো করে বোঝাতে হবে, তবেই ওকে ধীরে ধীরে সুস্থ করা সম্ভব। প্রথম হয়তো বা আরও বেশি ভায়োলেন্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে হাঁটতে হাঁটতে ও একসময় অভ্যস্ত হয়ে যাবে। তাই রুদ্রানের প্ল্যান মতো এক একদিন এক একটি ছেলেকে নিয়ে এসে মার্টিনের সাথে চেস খেলানো হয়। আর প্রত্যেকবারই মার্টিন হাঁটতে শুরু করে। ধীরে ধীরে মার্টিন আরও বেশি অ্যাগ্রেসিভ হচ্ছিল। যদিও রুদ্রানরা ভাবছিল মার্টিন রিকভার করবে, কিন্তু মার্টিন রিকভার না করে আরও বেশি ভায়োলেন্ট হয়ে যাচ্ছিল। আর এইভাবে একদিন মার্টিন দেখতে পায় মার্টিনের বাবা জেমস টাকা দিয়ে চেস প্লেয়ারদেরকে নিয়ে এসে ইচ্ছাপূর্বক তাকে হারাচ্ছে। আর এটা মার্টিন কোনোভাবেই সহ্য করতে পারছিল না, যে জন্য মার্টিন নিজে নিজের বাবাকে খুন করেছিল। রুদ্রান বলে ওর রাগ সেখানে থেমে থাকেনি। বহু বছর পর্যন্ত ও কোথায় ছিল আমরা কিছুই জানতাম না, কিন্তু কয়েক বছর আগে হঠাৎ একদিন ও আমার বাড়িতে এসে আমার সাথে দেখা করে। মূলত ওই সময় বিট্টুর বডি সেখানে পাওয়া যায়নি, তাই মার্টিন সন্দেহ করছে বিট্টু এখনও পর্যন্ত জীবিত। আর যতক্ষণ পর্যন্ত বিট্টুকে খুঁজে বের করে না মারতে পারছে ততক্ষণ পর্যন্ত মার্টিন শান্তি পাচ্ছে না। এমনকি ওই সময় মার্টিনকে যারা যারা চেজে হারিয়েছিল প্রত্যেককে সে উপযুক্ত শাস্তি দিবে। এটাই ছিল রুদ্রান আর মার্টিনের লাস্ট কনভারসেশন। তার মানে এরপরে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো মার্টিনে ঘটিয়েছে। রুদ্রান বলে ওই সময় আমি বুঝতে পারি ও মেসমারিজমের জ্ঞান নিয়ে ফিরেছে। এমনকি মার্টিন রুদ্রানকে অখিলের বিষয়ে বলেছিল যে মার্টিনের খোঁজে অখিল রুদ্রানের কাছে যাবে। আর রুদ্রান যেন ওই সময় অখিলকে মার্টিনের মেসমারিজম সম্পর্কে সবকিছু খুলে বলে। আর এমনটা না করলে তাকে হত্যার হুমকি দিয়েছিল। কিন্তু মার্টিন ওই দিনের পর কি করেছিল এই সম্পর্কে রুদ্রান জানত না। অখিলানেস থেকে ওই দিন যখন জানতে পারল ওই সময় মার্টিনের ট্রিটমেন্টের জন্য সে যা করেছিল তার জন্য কয়েকজন ব্যক্তির মৃত্যু হয়েছে, রুদ্রান এই বিষয়টা মেনে নিতে না পেরে নিজেকে শাস্তি দেওয়ার পরিকল্পনা করেছে। তার মানে রুদ্রান যেটা করেছে তার সাথে রুদ্রান নিজে এটা করতে গিয়েছিল। আর রুদ্রানের মুখে সবকিছু শোনার পর অখিল এখন বুঝতে পারছে ছোটবেলায় অখিল মার্টিনকে পুলিশে ধরিয়ে দেয়, মার্টিন এখন সেই প্রতিশোধ নিতে তাকে এই কেসের মধ্যে ইনভলভ করেছে। এমনকি মার্টিন তো এখন মার্টিনের ভাইকে খুন করতে যাবে। তাই মার্টিন অখিলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আর মার্টিনকে এই চ্যালেঞ্জে হারাতে হলে বিট্টুকে খুঁজে বের করতে হবে। অখিলের কথা বিট্টু সম্পর্কে একমাত্র মার্টিন আর আপনি জানেন। অখিল রুদ্রানের সাথে কথা বলে এটাও জানতে পারে ওই সময় বিট্টু যখন মিসিং হয়েছিল রুদ্রান তখন বিট্টুর একটি মিসিং কমপ্লেন রেজিস্টার করেছিল। রুদ্রানের থেকে সেই ডেট জেনে অখিল তাদের রেকর্ড ব্যুরোতে কল করে ওই ডেটের বিট্টু নামে কোনো এফআইআর রেজিস্টার আছে কিনা সেই তথ্য খুঁজে বের করে তাকে দিতে বলে। আবার হসপিটাল থেকে বের হওয়া মাত্রই সেই মেকানিক কৈলাস কল করে জানায় মাত্র সে ওই কারটিতে মঞ্জিকুলার দিকে যেতে দেখেছে। এর জন্য অখিল সুমনকে কল করে বলে মার্টিন তোমার এরিয়াতেই গেছে, তুমি প্রস্তুত থাকো, আমিও আসছি। বলে অখিল যখন কার স্টার্ট করতে যাবে ঠিক তখনই রেকর্ড ব্যুরো থেকে অখিলের হোয়াটসঅ্যাপে বিট্টুর মিসিংয়ের এফআইআর তথ্য পাঠানো হয়। অখিলের লক্ষ্য করে এফআইআর মধ্যে স্পষ্ট লেখা আছে বিট্টুর ঘাড়ে ডিসকার্ড ছিল। সাথে সাথে অখিলের এটাও মনে পড়ে সুমনকে যখন এসপি অফিস থেকে তার ওখানে অ্যাসাইন করা হয়েছিল তার আগে সুমনের ডিটেলস পাঠানো হয়েছিল। ওই দিন ওই ডিটেলসের মধ্যে সে একই তথ্য পেয়েছিল। তার মানে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে বিট্টু অন্য কেউ নয়, কনস্টেবল সুমন। আর এরপরই আমাদের মার্টিনকে দেখানো হয়। মার্টিন কনস্টেবল সুমনের বাড়িতে পৌঁছে গেছে। সুমন ও মার্টিনকে দেখেই বুঝতে পারে এটাই মার্টিন। অখিল ও সুমনকে অ্যালার্ট করার জন্য বারবার কল করে যাচ্ছে, কিন্তু সুমন কল রিসিভ করছে না, যে জন্য অখিল অনিতাকে কল করে। অনিতাও জানে সে হসপিটালে গেছে। এদিকে মার্টিন সুমনকে মেসপ্রাইজম করার চেষ্টা করছে। সে বিড়বিড় করে কিছু একটা বলছে। কিছুক্ষণের মধ্যে অনিতা বাড়িতে পৌঁছে যায়। অনিতা বাড়িতে গিয়ে দেখে সুমন নিজের হাতে ছুরি নিয়ে নিজেকে আঘাত করতে যাচ্ছে। অনিতা বাধা দেওয়ার চেষ্টা করলে সুমন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, আর এরপরই ছুরিটি পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এর মধ্যে অখিলে পৌঁছে যায়। আর মার্টিনকে দেখা মাত্র অখিলের মনে পড়ে ওই চেন স্ন্যাচারদের ধরতে গিয়ে অখিল যেদিন গুলিবিদ্ধ হয়েছিল, অখিল যে কারে লিফট নিয়ে হসপিটালে গিয়েছিল সেটা অন্য কারো কার ছিল না, এই মার্টিনের গাড়ি ছিল। মানে মার্টিনই সেদিন অখিলের জীবন বাঁচিয়েছে, কারণ মার্টিন অখিলের সাথে খেলতে চেয়েছিল। এরপর অখিল আর মার্টিনের মধ্যে তুমুল ফাইট হয়। আর ফাইটের এক সময় মার্টিন যখন হেরে যাচ্ছিল, হেরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই
মার্টিনও নিজের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মানে মার্টিনের কাছে হারের একমাত্র শাস্তি এটাই। এরপর সুমন আর অনিতাকে হসপিটালে নেওয়া হয়। অনিতার মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে অনিতা মারা যায়। তবে ভাগ্যক্রমে সুমন বেঁচে আছে। অখিল এসপিকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করছে যে আসলে কি ঘটেছিল, এমনকি মার্টিন কিভাবে এগুলো করছিল সব বোঝানোর চেষ্টা করছে। কিন্তু এসপির কথা আমরা এটা প্রমাণ করব কিভাবে? এভিডেন্স কোথায়? এসব কথা বলে তো আমরা প্রমাণ দিতে পারবো না। অখিল তখন এসপিকে বলে, মার্টিনের কোনো ভিকটিম যদি বেঁচে যায় তাহলে তার থেকে জানা যাবে ও কিভাবে এটা করত। আর মার্টিনের হাত থেকে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি হচ্ছে বিট্টু, মানে সুমন। এই জন্য অখিল এসপিকে সুমনের কাছে নিয়ে যায়, কারণ এতক্ষণে সুমনের জ্ঞান ফিরে গেছে। অখিল সুমনের কাছে জানতে চায়, মার্টিন তোমাকে কি বলেছিল, কি বলে তোমাকে ওর বশে নেওয়ার চেষ্টা করেছিল। সুমন কোনো কথার উত্তর না দিয়ে তার হাতের ক্যানোলা খুলে উঠে দাঁড়ায়। আর এরপর সুমন শুধু বলে, আপনাদেরকে একটা সিক্রেট বলবো। এখানেই মুভিটা শেষ হয়। মূলত মুভির শেষে একটা সিক্রেট গোপন করা হয়েছে। সেই সিক্রেটটা কি? সেই সিক্রেটটা নিয়ে হয়তোবা পরিচালক অন্য কোনো মুভি তৈরি করার প্ল্যান করেছে, মানে এই মুভির পরবর্তী অংশ। তবে যদি সেটা কখনো আসে তবে আমরা সেই সিক্রেট সম্পর্কে জানতে পারবো। আপাতত মার্টিনের গল্প এখানেই শেষ। আবার এমনও হতে পারে মার্টিনের চ্যাপ্টার হয়তো এখানে শেষ হয়ে গেছে, কিন্তু মার্টিন যেটা করত মানে মেসমেরিজম, সেটা এক ধরনের টেকনিক যেটা একজন আরেকজনের তাকে শেখে। হয়তোবা এমনও হতে পারে মার্টিন ঠিকই মারা গেছে, কিন্তু সুমন সেই টেকনিকটি শিখে ফেলেছে। কারণ এটা একদমই স্বাভাবিক, যুগের পর যুগ মানুষ মারা যায়, কিন্তু মানুষের মধ্যে থাকা নলেজ, টেকনিক, এগুলো একজনের থেকে আরেকজনের মাধ্যমে যুগের পর যুগ বেঁচে রয়। তো সর্বোপরি মুভিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।